রাশিয়া তুরস্ক বাকযুদ্ধ চরমে, আগুন নিয়ে খেলা বন্ধের আহ্বান এরদোয়ানের। আঙ্কারার সঙ্গে ভিসা মুক্ত চলাচল চুক্তি স্থগিত করার ঘোষণা মস্কোর। আইএসের তেল বাণিজ্য কাদের মাধ্যমে চলছে তা জেনেও চুপ আছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ল্যাভরভের। রুশ বিমান ঘাঁটিতে হামলার দাবি বিদ্রোহীদের। সন্ত্রাসী নির্মূলে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। হামলার আশঙ্কায় এখনো নিরাপত্তার চাদরে ঢাকা ব্রাসেলস। এবং কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবিতে শিকাগোতে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ অব্যাহত, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক বেশ কয়েকজন। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম। সিরীয় সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে রাশিয়া তুরস্ক বাকযুদ্ধ চরমে উঠেছে। জেনে শুনেই রুশ বিমান ধ্বংস করেছে তুরস্ক। পুতিনের এমন বক্তব্যের সমালোচনা করে রুশ সরকার আগুন নিয়ে খেলছে বলে উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। এর পরপরই তুরস্কের সঙ্গে ভিসা মুক্ত চলাচল চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে দেশটিতে সর্বাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। সিরিয়ায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় প্রথমবারের মতো আলোচনায় আসে তুর্কি সীমান্ত সংলগ্ন অঞ্চলের তুর্কমেন জনগোষ্ঠীর নাম। আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত এই তুর্কমেনরাই প্যারাশুট নিয়ে নেমে আসা এক রুশ পাইলটকে গুলি করে হত্যা করে। এরপর তুর্কমেন অঞ্চলে রাশিয়ার ব্যাপক বিমান হামলা সত্ত্বেও তারা এই অঞ্চল ছেড়ে যেতে রাজি নয়। ৬০০ বছর ধরে এখানে তুর্কি বংশোদ্ভূত জনগোষ্ঠীর বাস। আমরা এখন নিজেদের এই মাটির মানুষই মনে করি। আসাদ সরকার কি করছে বা রাশিয়া কি চাইছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা এখানেই থাকতে চাই। এই তুর্কমেনদের পাশাপাশি শুক্রবার সিরিয়ার ইদলিব, মারাদ, আল নোমান ও লাতাকিয়ায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় রুশ বিমানগুলো। এসব হামলার নিন্দা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, একটি SU-24 বিমান ভূপাতিত করার ঘটনায় রুশ প্রেসিডেন্ট তুরস্কের বিরুদ্ধে যে অবস্থান গ্রহণ করছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় ক্ষমা চাওয়ার রুশ দাবিও নাকচ করেন তিনি। আমরা কোনোভাবেই মস্কোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না, কিন্তু যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনায় রুশ বাহিনী তুর্কমেনদের ওপর যেভাবে হামলা চালাচ্ছে তাতে মনে হচ্ছে আগুন নিয়ে খেলতে চাইছেন পুতিন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার সের্গেই নারেশকিন বলেছেন, রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্কে সামরিক অভিযান চালানোর অধিকার রাখে মস্কো। এর মধ্যেই সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে তারা। বৃহস্পতিবার খমেইমিম বিমান ঘাঁটির কাছে একটি সর্বাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর সেখানে মস্কোভা নামে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজারও পাঠিয়েছে রুশরা। শুধু তাই নয়, আঙ্কারার উপর অর্থনৈতিক ও পর্যটন খাতে বড় পরিসরের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে রাশিয়ায় তুরস্কের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে অভিযানও শুরু করা হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, তুরস্ক যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে না পারে তবে তাদের নাগরিকদের বিনা ভিসায় রাশিয়া সফরের চুক্তি বাতিল করা হবে। তুরস্ক সিরিয়ায় IS ও আল কায়দার সঙ্গে যুক্ত জঙ্গিদের সমর্থন দিয়ে আসছে। আমরা অনেকদিন ধরে বিষয়টি সহ্য করেছি। তবে এইবার তারা যদি মধ্যপ্রাচ্য সন্ত্রাস বিরোধী অভিযানে সহায়তা না করে তবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে লাতাকিয়ায় তুর্কি জনগোষ্ঠীর ওপর রুশ বিমান হামলার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ সমাবেশ করেছে শত শত মানুষ। রাশিয়া সরকারকে হত্যাকারী উল্লেখ করে অবিলম্বে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের জন্য দাবি জানায় তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সিরীয় সীমান্তের কাছে রুশ বিমান ভূপাতিত হওয়ার পর এর পাইলটকে উদ্ধারের সময় বিদ্রোহীদের হামলায় নিহত মেরিন সদস্যদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। আলেকজান্ডার ফেজিনিক নামের এই মেরিনের মৃতদেহ রাশিয়ার নভোচেরস্কাস্ক শহরে পৌঁছানোর পর শুক্রবার তার প্রতি শ্রদ্ধা জানান রুশ নাগরিকরা। এছাড়াও তার প্রতি শ্রদ্ধা জানান রুশ সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পজিনিকের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার সিরীয় সীমান্তে ভূপাতিত রুশ বিমানের পাইলটের খোঁজে হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযানের সময় বিদ্রোহীরা তার উপর হামলা চালায়। এ সময় পজিনিকের ঘাড়ে গুলি লাগে। পরে বিদ্রোহীরা হেলিকপ্টারটিও ধ্বংস করে দেয়। ওই রুশ বিমানের একজন পাইলটকে উদ্ধার করা হলেও বিদ্রোহীদের গুলিতে নিহত অপর এক পাইলটের মৃতদেহের খোঁজ পাওয়া যায়নি।
শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো প্যারিস হামলায় নিহতদের। সেদিনের ঘটনায় ক্ষত তাড়িয়ে বেড়াচ্ছে হতাহতদের স্বজন, বন্ধুসহ গোটা ফ্রান্সকে। সন্ত্রাসী হামলার 2 সপ্তাহ পূর্তিতে স্মরণ সভায় যোগ দিয়ে সন্ত্রাসীদের মূলোৎপাটনে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এদিকে আসন্ন বড়দিন উপলক্ষে খুলেছে বেলজিয়ামের বাণিজ্যিক কেন্দ্রগুলো। প্যারিসের মতো একই ধরনের হামলার হুমকির কারণে এখনও রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ফরাসিদের হৃদয়ে প্যারিস হত্যাকাণ্ডের ক্ষতটা এখনো দগদগে। সন্ত্রাসী হামলার সেই স্থানগুলোতে এখনো জমছে শ্রদ্ধার ফুল, অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। প্যারিসের লেস এভালিড মিনারে শুক্রবার সরকারি উদ্যোগে আয়োজন করা হয় স্মরণসভা। ফরাসি সেনাদের শ্রদ্ধা জানানোর স্থানটি গেল জানুয়ারিতে রোমো ম্যাগাজিন শার্লি এবদোয় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণসভার পর দ্বিতীয়বারের মতো ব্যবহার করা হলো। নিহতদের শ্রদ্ধার পাশাপাশি গেল 13ই নভেম্বর সন্ত্রাসী হামলায় প্রাণে বেঁচে যাওয়া অনেকে এসেছেন স্মরণসভায়। যোগ দেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি সহ ফ্রান্সের বিশিষ্টজনেরা। আনুষ্ঠানিক এই স্মরণসভায় সন্ত্রাসী হামলায় নিহত 130 জনের নাম পড়ে শোনানো হয়। Aurélie de Peretti, 33 ans. কনসার্ট হল, ফুটবল মাঠের মতো স্থানগুলোকে হামলার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল সন্ত্রাসীরা। এর জবাবে সংস্কৃতি ও ক্রিয়া কার্যক্রম বাড়ানোর প্রতিশ্রুতি দেন ফরাসি প্রেসিডেন্ট। সন্ত্রাসীদের মূলোৎপাটনে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা দেন তিনি। ফ্রান্স তার সন্তানদের রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। ফরাসিদের আছে গণতন্ত্রের মতো শক্তিশালী হাতিয়ার, যা পরাজিত করবে সন্ত্রাসীদের। এদিকে আসন্ন বড়দিনকে সামনে রেখে ফ্রান্সের সীমান্তবর্তী দেশ বেলজিয়ামের বাণিজ্য কেন্দ্রগুলো খুলেছে। প্যারিসের মতো একই ধরনের হামলার হুমকির কারণে নিরাপত্তার কড়াকড়ি রয়ে গেছে এখনো। জাহিদুর রহমান, সময় সংবাদ। সিরিয়া ও ইরাকে আইএসের তেল বাণিজ্য কাদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র সচেতন হলেও অজ্ঞাত কারণে তারা বিষয়টি এড়িয়ে চলছে বলে অভিযোগ রাশিয়ার। মস্কো সফররত সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইএসের বিষয়ে মার্কিন নীতির সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আইএস দমনে সিরিয়া সরকারের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে ফ্রান্সের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আসাদ সরকার। এদিকে সিরিয়ায় রুশ বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে আসাদ বিরোধী একটি বিদ্রোহী গোষ্ঠী। সিরিয়ার লাতাকিয়ায় রাশিয়ার খমেমিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে শুক্রবার অনলাইনে একটি ভিডিও প্রকাশ করে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আহরার আল শাম। একে লাতাকিয়ায় রুশ বিমান হামলার প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়। একই ভিডিওতে সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলা পরবর্তী ধ্বংসযজ্ঞের চিত্র দেখানো হয়। এর আগে লাতাকিয়ায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর উপর হামলা চালানোর কথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউস আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় সরকারি বাহিনীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রস্তাব দেওয়ার একদিনের মাথায় শুক্রবার নিজের বক্তব্য সংশোধন করে পুনরায় বিবৃতি দেন। সংশোধিত বিবৃতিতে বলা হয়, সিরিয়ার রাজনৈতিক সংস্কারের পরই কেবল জঙ্গি দমনে সিরীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কাজ করা সম্ভব। এর আগে ফরাসি প্রস্তাবকে স্বাগত জানান সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম। শুক্রবার মস্কো সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে ফ্রান্সের প্রতি সিরিয়া বিষয়ে নীতি পরিবর্তনেরও আহ্বান জানান তিনি। ফ্রান্স যদি সত্যিকার অর্থেই আমাদের সেনাদের সঙ্গে নিয়ে আইএস নির্মূলে কাজ করতে চায় তবে অবশ্যই আমরা সহযোগিতা করব। সেক্ষেত্রে ফ্রান্স ও তার মিত্র দেশগুলোকে সিরিয়া বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করতে হবে। সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন জোট আইএসের তেল বাণিজ্যের কথা জেনেও সে ব্যাপারে চোখ বুজে থাকার নীতি গ্রহণের অভিযোগ তোলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তারা মধ্যপ্রাচ্যে আইএসের তেল বাণিজ্য সম্পর্কে সবকিছুই জানে, কিন্তু তা প্রতিহত করতে তারা কিছুই করছে না। আর আমরা যখনই আইএসের অবৈধ সেই বাণিজ্য ধ্বংস করতে শুরু করেছি তখনই তুরস্ক সহ বিভিন্ন দেশের আতে ঘা লেগেছে। আইএস শুধু তুরস্কে নয়, জর্ডানেও তেল পাচার করে অর্থ উপার্জন করছে বলে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বের হয়ে এসেছে। তবে এর সঙ্গে শুধু বেসরকারি প্রতিষ্ঠান নাকি দেশগুলোর সরকারও জড়িত তা নিরূপণ করা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে। সিরিয়ায় আইএসের অধিকাংশ তেলের পাইপলাইন তুরস্কের সীমান্ত ঘেঁষে গড়ে উঠেছে। তুরস্ক ও জর্ডানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদের কাছ থেকে তেল কিনে থাকে। এটা বিশ্বাস করা খুব কঠিন যে এই বিষয়ে তুর্কি সরকার কিছুই জানে না। আইএসের তেল স্থাপনায় বিভিন্ন সময় মার্কিন হামলার দাবি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক বিভিন্ন জ্বালানি সংস্থা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন।
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে চিকিৎসা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা সহ নিহত ৩, আহত আরও ৯। গত বছর পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ কিশোর ম্যাকডোনাল্ড হত্যার বিচার দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার শহরের কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা বর্জনের আহ্বান জানিয়ে দোকানপাট অবরোধ করে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। শুক্রবার শিকাগোর অন্যতম ব্যস্ত সড়ক মিশিগান এভিনিউ অবরোধ করে ২০০০-এর বেশি কৃষ্ণাঙ্গ ও বর্ণবাদ বিরোধী আন্দোলনকারী। চলতি সপ্তাহের মঙ্গলবার ম্যাকডোনাল্ডকে হত্যার একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। গত বছর নৃশংসভাবে পুলিশের গুলিতে নিহত ১৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর ল্যাকুয়ান ম্যাকডোনাল্ডের হত্যার বিচার ও নগর প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে বিক্ষোভকারীরা। তারা শিকাগোর মেয়রের কাছে হত্যার ভিডিও দেরিতে প্রকাশ করার কারণ জানতে চাওয়ার পাশাপাশি পুরো ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানায়। আমরা পুলিশ বিভাগের পরিবর্তন চাই, নতুন পুলিশ প্রধান। আর যে এই ভিডিও পেয়েছে এবং ১৩ মাস ধরে লুকিয়ে রেখেছে তাকে খুঁজে বের করার জন্য আমরা একজন বিশেষ অ্যাটর্নিও চাই। দিনভর বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, মল ও দোকানের সামনে সমবেত হয়ে বড়দিনের কেনাকাটার আনুষ্ঠানিক সূচনা দিন হিসেবে পরিচিত ব্ল্যাক ফ্রাইডে শপিং বর্জনের আহ্বান জানায়। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনকারীদের দাবি মতো রদবদল ও সংস্কারের উদ্যোগ না নেওয়া পর্যন্ত এই বয়কটের ডাক চলতেই থাকবে। এক পর্যায়ে সিয়াটলের প্যাসিফিক প্লেস মলের আশপাশের দোকানপাটে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা। পরে সিয়াটলের ওয়েস্ট লেক মলে ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়ে যায়। এখান থেকে আটক করা হয় কমপক্ষে ৪ জনকে। গত বছর শিকাগোতে পুলিশের গুলিতে নিহত হয় কৃষ্ণাঙ্গ কিশোর ল্যাকুয়ান ম্যাকডোনাল্ড। মঙ্গলবার ওই হত্যাকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করা হলে দেখা যায় পুলিশ কর্মকর্তা জেসন ভ্যান ডাইক কিশোর ম্যাকডোনাল্ডের ওপর ১৬ বার গুলি চালায়। এরপর ওই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা জেসনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শিকাগোর রাজ্য অ্যাটর্নি। শিরিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি চিকিৎসা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা সহ ৩ জন নিহত, অন্তত ৯ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ করে কলোরাডো স্প্রিংসের একটি ক্লিনিকে ঢুকে গোলাগুলি শুরু করে ওই বন্দুকধারী। ৫ ঘন্টা বন্দুকযুদ্ধের পর বন্দুকধারীকে আটক করে পুলিশ। কলোরাডোর স্প্রিং শহরের প্ল্যান্ড প্যারেন্টহুড ক্লিনিকে শুক্রবারের হামলার পর আশপাশের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় দোকানীদের দোকানের ভেতরেই থাকতে বলা হয়। আতঙ্কে তৈরি হয় থমথমে পরিবেশের। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানালেন বিভীষিকাময় সেই ঘটনার কথা। হঠাৎ করেই হামলা চালায় এক বন্দুকধারী। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। কয়েক সেকেন্ডের জন্য চোখের সামনে দেখতে পাই বন্দুক হাতে গুলি চালাচ্ছে একজন। আমি কোনো রকমে প্রাণে বেঁচে গেছি। গোলাগুলিতে এক পুলিশ সদস্য ও ২ বেসামরিক নাগরিক ঘটনাস্থলেই মারা যান। কেন এ হামলা চালানো হলো তা এখনো স্পষ্ট নয়। তবে ওই ক্লিনিকে গর্ভপাত করা হতো এবং এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গর্ভপাত বিরোধীরা অনেকদিন ধরেই আন্দোলন করে আসছে। পুরো যুক্তরাষ্ট্রে প্ল্যান্ড প্যারেন্টহুড গ্রুপের প্রায় ৭০০ ক্লিনিক রয়েছে। এই ঘটনার পরপরই আক্রমণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করে কলোরাডো স্প্রিংস পুলিশ বিভাগ। ৫ ঘন্টা বন্দুকযুদ্ধের পর সে আত্মসমর্পণ করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। তবে তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ বিভাগের মুখপাত্র ও শহরের মেয়র। এই ঘটনায় আহতদের মধ্যে ৪ জন বেসামরিক নাগরিক ও ৫ জন পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা ভালো আছেন। আমরা আক্রমণকারীকে ধরতে সক্ষম হয়েছি। ২ বেসামরিক নাগরিকের মৃত্যুতে আমরা মর্মাহত। সাহসী পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা শোক জানাচ্ছি। সবাই জানে এরকম ঘটনা কতটা মর্মান্তিক হয়। আরও হতাহতের ঘটনা ঘটতে পারত, কিন্তু পুলিশের সাহসী ভূমিকায় হামলাকারীকে গ্রেফতার করা গেছে। কলোরাডোর স্প্রিংস শহরে এর আগে গত ৩১শে অক্টোবর এক বন্দুকধারী ৩ জনকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যায়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৯ বছর বয়সী এক বালককে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে অন্তত ২ জন এই হত্যাকাণ্ডে জড়িত। শুক্রবার গ্রেফতার হওয়া ২৭ বছর বয়সী কোরি মর্গানের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ অপর এক সন্দেহভাজনকে খুঁজছে। পুলিশ জানায় 9 বছর বয়সী তাইশাওয়ান লিকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তাইশাওয়ান বাস্কেটবল খেলার সময় তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের পাশাপাশি শিকাগোতেও সহিংসতার মাত্রা বেড়ে গেছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় কয়েক হাজার বিক্ষোভকারী 2 জন খ্যাতিমান সাংবাদিকের গ্রেফতার হওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা অভিযোগ করেন প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তুরস্কের আদালত কামহুরিয়াত সংবাদপত্রের সম্পাদক কেন দান্দার এবং আঙ্কারা প্রতিনিধি এরদিম গুলকে গ্রেফতারের নির্দেশ দেয়। এরপর পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাসের পক্ষে মদত দেওয়ার অভিযোগে এনে গ্রেফতার করে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ছোড়ে। শুক্রবার কামহুরিয়াত সংবাদপত্র তাদের শিরোনাম করে সংবাদপত্রের জন্য কালো দিন। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সংঘর্ষে আরও 2 ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। গেল 2 মাসে সংঘর্ষে ইহুদিদের উপর ছুরিকাঘাত সহ নানা অভিযোগ এ পর্যন্ত 100 জনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনি কিশোরের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় সেখানকার মানুষ। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি অঞ্চলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ উঠে এই আন্দোলনে। পশ্চিম তীর ছাড়াও পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় চলছে আন্দোলন ও সংঘর্ষ। আল-আকসা মসজিদে ইহুদিদের দখলদারিত্ব পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের জের ধরে 2 মাস আগে এই আন্দোলন শুরু করে ফিলিস্তিনি তরুণ সমাজ। সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দূতাবাস খুলতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দূতাবাসটি আবুধাবিতে আন্তর্জাতিক জ্বালানি বিষয়ক প্রতিষ্ঠানের একটি অংশ হয়েও কাজ করবে। এর আগে কিছু উপসাগরীয় রাষ্ট্রে ইসরায়েলের ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলেও দেশটির সাথে আরব রাষ্ট্রগুলোর সরকারি কোনো যোগাযোগ ছিল না। 1948 সালে আরব ইসরায়েল দ্বন্দ্বের পর থেকে অন্যান্য আরব রাষ্ট্রগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার বাসভবনে চা পানে আমন্ত্রণ জানালে এতে যোগ দেন সোনিয়া গান্ধী ছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৈঠকে মূলত ভারত জুড়ে মোদীর প্রস্তাবিত অভিন্ন পণ্য ও পরিষেবা কর জিএসটি বিল নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানান বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে জিএসটি নিয়ে 3টি আপত্তিকর কথা জানানো হয়েছে। এদিকে এই বৈঠকের এর আগে পার্লামেন্টে ভাষণ দেন মোদী। এতে দেশ জুড়ে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বিতর্কের বিষয়ে মোদী মুখ খুলবেন বলে ধারণা করা হলেও এ নিয়ে ভাষণে সরাসরি কিছু না বলে তিনি বলেন, সরকারের একটাই ধর্ম, সবার উপরে দেশ। দেশের সব আদর্শ আর মূল্যবোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে বলেও এ সময় উল্লেখ করেন মোদী। ভারতের সংবিধান গৃহীত হওয়ার 65তম বার্ষিকী ও তার অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্লামেন্টের 2 দিনের এই বিশেষ অধিবেশনের একটা বড় অংশ জুড়ে ছিল দেশ জুড়ে অসহিষ্ণুতা। মুম্বাইয়ের এক স্কুল ছাত্রীকে গণধর্ষণ ও তা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার 4 জন মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলীয় মালাদ এলাকার এক স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী। এদের প্রত্যেকের বয়স 15 থেকে 16 এর মধ্যে। পুলিশ জানায় গেল 8ই নভেম্বর একত্রে পড়াশোনার কথা বলে বাসায় ডেকে এনে ওই ছাত্রীকে গণধর্ষণ করে তারই বন্ধুরা। সে সময় ধর্ষণের ধারণ করা হয়। পরে ভিডিওটি প্রচারের ভয় দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। গেল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছাড়া হয়। গ্রেফতার হওয়া স্কুল ছাত্রদের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন বিরোধী মামলা রুজু করা হয়েছে। এই অভিযোগটি কিশোর অপরাধ আদালতে শুনানির জন্য তোলা হবে। ভারতের উত্তরপ্রদেশের মিরাট শহর থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মোহাম্মদ এজাজ ইলিয়াস মোহাম্মদ কালাম নামে শুক্রবার আটক হওয়া ওই ব্যক্তি ইসলামাবাদের বাসিন্দা বলে জানিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। সে বাংলাদেশ হয়ে পূর্ব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বলেও জানায় তারা। এজাজ গত কয়েকদিন ধরে ভারতের উত্তরপ্রদেশের বারেইলি জেলায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিল।
তার কাছ থেকে ভারতের সেনাবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এ বিষয়ে এর চেয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তারা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা NSA ফোন কলের ডাটা সংগ্রহ সমাপ্ত ঘোষণা করে নাগরিকদের ফোনে আড়ি পাতা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এবছরের জুনে USA ফ্রিডম অ্যাক্ট সহ যেটি 28 নভেম্বর রাতে শেষ হচ্ছে। এ সময়ের মধ্যেই NSA কে টেলিকমিউনিকেশনস প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ করতে হবে। একই আইন অনুযায়ী NSA ফোনে আড়ি পাতা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ফ্রিডম অ্যাক্ট পাশ হয়। প্রায় 2.5 বছর আগে জনগণের ফোন আলাপের উপর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির বিষয়ে তথ্য ফাঁস করেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। সিরিয়ায় মধ্যপন্থী বিদ্রোহী ও ইউক্রেন সরকারকে 80 কোটি মার্কিন ডলারের সহায়তা দেওয়ার অনুমোদন দিয়ে জাতীয় প্রতিরক্ষা বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্যে 30 কোটি ডলার ইউক্রেন সরকারকে সামরিক সহ বিভিন্ন সহায়তা দেওয়ার জন্য খরচ করা হবে। আর সিরিয়ায় আসাদ বিরোধী মধ্যপন্থী বিদ্রোহীদের প্রশিক্ষণ কর্মসূচি ও অন্যান্য সহায়তায় ব্যয় করা হবে 50 কোটি ডলার। আগামী বছরের মধ্যে সিরিয়ায় জঙ্গি বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের 1,500 সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানায় রুশ গণমাধ্যম RT। এর আগে গত অক্টোবরে দেশের বাইরে 60 কোটি ডলারের অর্থ সহায়তার প্রস্তাব দিয়ে কংগ্রেসে বিলটি পাশ হলেও তা আরও বাড়ানোর আহ্বান জানিয়ে প্রতিরক্ষা ভেটো দেন প্রেসিডেন্ট ওবামা। ইউক্রেনে কয়লা সরবরাহ কমিয়ে দিয়েছে মস্কো এমন দাবি করেছেন ইউক্রেনের জ্বালানি মন্ত্রী। ইউক্রেন ক্রিমিয়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার শাস্তি হিসেবে মস্কোর পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে আগামী 1 মাসের কয়লা মজুদ আছে এবং বিকল্প দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা সরবরাহ করবে বলে জানিয়েছেন ইউক্রেনের জ্বালানি মন্ত্রী। এদিকে ইউক্রেন থেকে ক্রিমিয়ায় বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার পর 5 দিন ধরে অন্ধকারে ডুবে আছে ক্রিমিয়াবাসী। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা ও নেব্রাস্কায় তীব্র তুষারপাত ও ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতি ও শুক্রবার তুষারঝড় ও বৃষ্টির কারণে সাউথ ডাকোটার ওয়াইল্ড সিওক্স জলপ্রাত অঞ্চলের তাপমাত্রা নেমে আসে শূন্যের কোটায়। পুরো অঞ্চল ছেয়ে যায় 1.5 ইঞ্চি পুরো বরফে। ওই অঞ্চলে চলাফেরায় বাড়তি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। নেব্রাস্কার গ্র্যান্ড আইসল্যান্ডেও রাস্তাঘাট ঢেকে যায় পুরো বরফের আস্তরণে। মহাসড়কগুলোতে যানবাহন আটকা পড়ে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। তবে তুষারঝড়ে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারী বৃষ্টি ও বন্যায় কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণের ফলে প্লাবিত হয়ে গেছে টেক্সাসের উত্তরাঞ্চলের সড়ক ও জনপথ। মহাসড়কগুলোতে পানি উঠে অনেক যানবাহন আটকা পড়ে আছে। ঝড়ে অনেক গাছপালা নষ্ট হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। বানভাসী মানুষদের জন্য জোরে সোরে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাইজেরিয়ার কোন রাজ্যে শিয়া সম্প্রদায়ের একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 21 জন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার প্রাদেশিক রাজধানী থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত দাকাসোয়ে গ্রামে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় এক ব্যক্তি হঠাৎ দৌড়ে মিছিলের ভেতরে ঢুকে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়াও মিছিলের ভেতরে অপর এক ব্যক্তিকে বোমা সদৃশ বস্তু রাখার দায়ে গ্রেফতার করা হলে তার কিছুক্ষণ পরেই এই হামলা চালানো হয় বলে জানায় তারা। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলে ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে 2টি শরণার্থীবাহী নৌকা ডুবে 6 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার সময় তুরস্কের আইভাকিক শহরের কাছে 55 জন সিরীয় ও আফগান শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে গেলে 4 শিশু মারা যায়। ডুবে যাওয়া 4 আফগান শিশুর মরদেহ উদ্ধার করেছে তুরস্কের কোস্টগার্ড। এরপর 20 জন শরণার্থী নিয়ে বদ্রামে উপকূলে দ্বিতীয় নৌকাটি ডুবে যায়। এতে আরও 2 শিশু মারা যায়। ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর জন্য যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে পালিয়ে আসা মানুষজন তুরস্ক উপকূলে তাদের প্রধান পথ হিসেবে ব্যবহার করে আসছে।
বিশ্বের সবচেয়ে বড় খনি কোম্পানি বিএইচপি বিল্লিটন এর কাছে ক্ষতিপূরণ চেয়ে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার। এ মাসের প্রথম সপ্তাহে বিএইচপি ও সামারকোর যৌথ উদ্যোগে পরিচালিত একটি খনির বাঁধ ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রী। বিএইচপি বিল্লিটনের কাছে 520 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে খনি ধসের পর এর আশপাশের 80 কিলোমিটার পর্যন্ত এলাকা কাদাযুক্ত পানিতে প্লাবিত হয়ে বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয় এবং অন্তত 13 জন মারা যায়। খাবার পানি সরবরাহ বন্ধ হয়ে এখনো দুর্ভোগ পোহাচ্ছে প্রায় 2.5 লাখ মানুষ। খনির বাঁধ ধসের পর এর আগে দেশটির সামারকো খনি কোম্পানিকে 6.5 কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়। ভারতের ল্যাবরেটরি টেস্টে নেসলে পণ্যে আবারও মাত্রাতিরিক্ত সীসা এবং মনোসোডিয়াম গ্লুকোমেটের উপস্থিতি পাওয়া গেছে। এমন এক সময় ফলাফলটি পাওয়া গেল যখন নেসলের নুডলস নিষেধাজ্ঞা কাটিয়ে একদিন আগে ভারতের বাজারে এসেছে। গণমাধ্যম জানিয়েছে ল্যাবরেটরি টেস্টে নেসলে পাস্তায় 6 ppm সীসা পাওয়া গেছে, যেখানে সীসার মাত্রা থাকা উচিত 2.5 ppm। পাস্তার এই স্যাম্পলটি উত্তরপ্রদেশ থেকে সংগ্রহ করা হয়। নেসলের পাস্তায় উচ্চ মাত্রায় সীসা পাওয়ার পর একে জনস্বার্থে হানিকর হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে নেসলে ইন্ডিয়া জানিয়েছে পাস্তার মধ্যে কোনো ক্ষতিকর উপাদান নেই। আরও 2 দিন পরেই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হতে যাচ্ছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন। প্যারিসে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সম্মেলন এলাকা। 12 দিন ব্যাপী এই সম্মেলনে যোগ দেবেন 150টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা। পরিবেশ বিপর্যয় রোধে সব দেশের অংশগ্রহণে এই সম্মেলন থেকে একটি কার্যকর চুক্তি প্রত্যাশা করা হচ্ছে। 21তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনের জন্য প্রস্তুত ফ্রান্স। প্যারিসের লা বগার্তে শুরু হতে যাওয়া এই সম্মেলনকে আনুষ্ঠানিকভাবে কনফারেন্স অব পার্টিজ COP21 বলা হচ্ছে। প্যারিসে গেল 13ই নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সম্মেলনকে ঘিরে নিরাপত্তার শঙ্কা দেখা দিলেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, প্রহরায় নামানো হয়েছে সেনা সদস্যদের। নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় আমাদের কঠোর আচরণ করতে হচ্ছে। পর্যাপ্ত সামরাস্ত্রে সজ্জিত সেনা সদস্যরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। 12 দিনব্যাপী এই সম্মেলনে যোগ দেবেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ 150টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা। বিভিন্ন দেশের প্রতিনিধি, পর্যবেক্ষক, সংবাদকর্মী সহ 40,000 প্রতিনিধি উপস্থিত থাকবেন এবারের সম্মেলনে। তৃতীয় বিশ্ব তথা অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো ক্ষতিকর কার্বন নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে কম ভূমিকা রাখলেও এর ক্ষতির শিকার তারাই সবচেয়ে বেশি। তাই উন্নত দেশগুলো যাতে যথাযথ দায়িত্ব পালন করে সে ব্যাপারে বাধ্যবাধকতা আরোপের দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। পরিবেশ বিপর্যয়ের ফলে উন্নয়নশীল দেশগুলোকে প্রাপ্য তহবিল প্রদান করতে হবে। পরিবেশ বিপর্যয়ের কারণে যারা বাস্তুচ্যুত হচ্ছে তাদের পুনর্বাসনে যে দেশগুলো এগিয়ে এসেছে তাদেরকেও অর্থ সহায়তা দেয়া দরকার। বার্লিন, জেনেভা, কিয়োটো কিংবা কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে শুধু কথার ফুলঝুরি ছুটলেও এবারের সম্মেলনে ভিন্ন কিছুর আশা করছেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট। মাল্টায় আয়োজিত কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। আগামী সোমবার শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলনে মানবতার জন্য কল্যাণকর এমন প্রত্যাশিত এক চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব আমরা। চুক্তিটি হবে সার্বজনীন। এরই মধ্যে 2015 সাল সর্বকালের উষ্ণ বছর হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা। 2016 সালেও এই উষ্ণতা বৃদ্ধির মাত্রা অব্যাহত থাকবে। এমন অবস্থায় পরিবেশ বিপর্যয় রোধে বেশ গুরুত্ব পাচ্ছে প্যারিস জলবায়ু সম্মেলন। জাহিদুর রহমান, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ফিলিপিন্স সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে মন্তব্য করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। 2013 সালে টাইফুন হাইওয়ানের প্রভাবে বিপর্যস্ত হয় দেশটি। টাইফুনের কারণে 23 ফুট উঁচু পর্যন্ত পানি উঠে যাওয়ায় লেইটি প্রদেশের তাকলোবান শহরে প্রায় 90% ডুবে যায়। এতে দেশ জুড়ে 44টি প্রদেশে মৃত্যু হয় 6,300 মানুষের, নিখোঁজ হয় প্রায় 1,000 লোক। এছাড়া ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়ে 1,40,00,000 মানুষ। টাইফুন ছাড়াও সাম্প্রতিককালে দেশটিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া সহ খরার প্রকোপ দেখা দিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়ায় তৈরি একটি কৃত্রিম ক্রিসমাস ট্রি। এ উপলক্ষে শুক্রবার রাজধানী ক্যানবেরার টাউন সেন্টারে জড়ো হয় শত শত মানুষ।
ডেভিড রিচার্ড নামের এক আইনজীবী এ গাছটি তৈরির উদ্যোগ নেন। 22 মিটার উচ্চতার গাছটি সাজানো হয়েছিল 5,18,838টি রঙিন বাতি দিয়ে। এর আগে এই রেকর্ড ছিল জাপানের 36 মিটার উচ্চতার একটি ক্রিসমাস ট্রি, যা সাজানো হয়েছিল 3,74,280টি রঙিন বাতি দিয়ে। ক্যানবেরার সাডেন ইনফ্যাক্ট ডেথ সিনড্রোম চ্যারিটি নামক প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করতেই ডেভিড রিচার্ড এই উদ্যোগ নেন। টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর ছবি মানেই চলচ্চিত্র বোদ্ধাদের আলোচনা সমালোচনার এক ভিন্ন রসদ। সেই সঙ্গে দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা হিসাবে কাজ করে। আর সেই সব ডিক্যাপ্রিও ভক্তদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতার নতুন ছবি দ্য রেভেন্যান্ট। ডিক্যাপ্রিও ছাড়াও ছবিটির গল্প, পরিচালক আর এর পেছনের কারিগরদের কারণে মুক্তির আগেই দ্য রেভেন্যান্ট চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে টাইটানিক খ্যাত এই তারকার এবারের ছবিটি। 1823 সালের কথা। যুক্তরাষ্ট্রের ডাকোটা অঞ্চলে শিকারে গিয়ে ভল্লুক দ্বারা আক্রান্ত হন হিউজ গ্লাস নামক এক শিকারী। পরে তাকে ওই অবস্থায় রেখে তার সবকিছু লুটে চলে যায় তার সঙ্গীরা। এমনকি যাওয়ার সময় তার ছেলেকেও হত্যা করে তারা। আর হিউজকে মৃত ভেবে রেখে যায় বনের গহীনে। একসময় বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে হিউজ। প্রতিশোধ নিতে 200 মাইল পথ অতিক্রম করে পাড়ি জমান লোকালয়ে। আর এভাবেই এগোতে থাকে দ্য রেভেন্যান্ট ছবির কাহিনী। ছবিটির কেন্দ্রীয় চরিত্র হিউজের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এছাড়াও দ্য রেভেন্যান্ট ছবিতে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা টম হার্ডিকে। নিউ রিজেন্সি পিকচার্স ও র্যাট প্যাক এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় দ্য রেভেন্যান্ট ছবিটি পরিচালনা করেছেন বার্ডসম্যান খ্যাত অস্কারজয়ী পরিচালক আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু। আর ছবিটির নির্মাণে ব্যয় হয়েছে 13 কোটি 50 লাখ মার্কিন ডলার। 20th সেঞ্চুরি ফক্সের পরিবেশনায় যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী রূপালী পর্দার দর্শকদের জন্য দ্য রেভেন্যান্ট ছবিটি মুক্তি পাবে আগামী 8 জানুয়ারি। আর আগামী বছর অস্কার দৌড়েও বেশ ভালোভাবেই এই ছবিটি থাকবে বলেই মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাশিয়া তুরস্ক বাকযুদ্ধ চরমে, আগুন নিয়ে খেলা বন্ধের আহ্বান এরদোয়ানের। আঙ্কারার সঙ্গে ভিসা মুক্ত চলাচল চুক্তি স্থগিত করার ঘোষণা মস্কোর। আইএসের তেল বাণিজ্য কাদের মাধ্যমে চলছে তা জেনেও চুপ আছে যুক্তরাষ্ট্র। অভিযোগ ল্যাভরভের। রুশ বিমান ঘাঁটিতে হামলার দাবি বিদ্রোহীদের। সন্ত্রাসী নির্মূলে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। হামলার আশঙ্কায় এখনও নিরাপত্তার চাদরে ঢাকা ব্রাসেলস। এবং কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবিতে শিকাগোতে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ অব্যাহত। পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক বেশ কয়েকজন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।